ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। আর্থিক বিবরণীর ক্রয় বিক্রয় হিসাব, লাভ ক্ষতি হিসাব এবং উদ্ধৃত পত্র বা ব্যালেন্স শিটের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, অর্থাৎ প্রতিষ্ঠান ব্যবসা থেকে কি পরিমাণে মুনাফা অর্জন করেছে বা ক্ষতি সাধন হয়েছে এবং তার সম্পদ এবং দায়ের পরিমাণ কি আছে সেই বিষয়ে আমরা ধারণা পেতে পারি। আমরা এর আগে হিসাবের চক্র সম্পর্কে আলোচনা করেছিলাম, যেখানে বলেছিলাম যে লেনদেন শনাক্তকরণ করতে হয়, তারপরে জাবেদা করতে হয়, খতিয়ান রেওয়ামেল করতে হয় এবং সর্বশেষ আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। আর্থিক বিবরণীর ক্ষেত্রে আমাদের প্রথমে আসে ক্রয় বিক্রয় হিসাব। ক্রয় বিক্রয় হিসাব বলতে সহজ ভাষায় কত টাকা গ্রস প্রফিট বা মোট লাভ করতে পারলো। এইখানে আমরা ক্রয় বিক্রয় হিসাবের একটি ছক দিয়েছি। এইখানে প্রথমে থাকে কোম্পানির নাম, তারপরে লেখা থাকে ক্রয় বিক্রয় হিসাব, তারপরে থাকে কোন তারিখের ক্রয় বিক্রয় হিসাব করতে যাচ্ছি। যেমন আমরা 30শে জুন 2024 তারিখে ওই অর্থনৈতিক বছরের জন্য ক্রয় বিক্রয় হিসাব করতে যাচ্ছি। এই যে ক্রয় বিক্রয় হিসাব, এই ক্রয় বিক্রয় হিসাবে ডেবিট পাশে ক্রয় এবং ওই পণ্য প্রস্তুতের জন্য যে খরচগুলো আছে সেই খরচগুলো লিপিবদ্ধ করা হয়। আর ক্রেডিট পাশে বিক্রয় এবং ওই বছরে যেই পরিমাণে মজুদ পণ্য অবশিষ্ট থাকে সেই পরিমাণের অংশটি লিপিবদ্ধ করা হয়। আমরা যদি একদম প্রথম থেকে দেখি তাহলে ডেবিট পাশে কি থাকে? প্রথমে থাকে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য বলতে এই অর্থ বছরের পূর্বে যেই সমাপনী মজুত পণ্য ছিল বা যেই অবশিষ্ট মজুত পণ্য ছিল, সেই মজুত পণ্য এই বছরে এসে প্রারম্ভিক মজুত পণ্য হবে। তারপরে আমরা এই বছরে যেই পরিমাণে পণ্য ক্রয় করেছিলাম সেই পরিমাণে অর্থ এখানে লিপিবদ্ধ করা হয় এবং এই ক্রয়কৃত পণ্য থেকে অনেক সময় দেখা যাচ্ছে যে পণ্যর ডিফেক্টের কারণে বা বিভিন্ন কারণে পণ্য আবার ফেরত দেওয়া হয়। যেই অংশটি ফেরত যায় বা যেই পরিমাণ অর্থের পণ্য ফেরত যায় সেই পরিমাণ অর্থ আমরা এই ক্রয় হিসাব থেকে বিয়োগ করে ফেলি। তারপরে ওই পণ্য পরিবহন করার জন্য যে ধরনের পরিবহন খরচ হয় সেই পরিবহন খরচ ডেবিট পাশে আসবে। এছাড়াও ওই পণ্য প্রক্রিয়াজাত করার জন্য যে ধরনের খরচ আছে, যেমন শ্রমিকদের মজুরি প্রদান করা লাগে এবং কারখানা এবং কারখানা খরচ সংক্রান্ত যত ধরনের খরচ আছে সকল খরচে কিন্তু ক্রয় বিক্রয় হিসাবে ডেবিট পাশে লিপিবদ্ধ করতে হয়। আর ক্রেডিট পাশে আমরা যে পরিমাণ পণ্য ওই অর্থ বছরে বিক্রয় করি সেই পরিমাণের টাকা আমরা এখানে লিপিবদ্ধ করব এবং বিক্রিত পণ্য থেকে যদি কোনো পণ্য ফেরত আসে তাহলে আমাদের ওই বিক্রয় থেকে ওই পরিমাণটা বিয়োগ করতে হবে, তাহলে আমরা নিট বিক্রয়ের পরিমাণ পাবো এবং নিট বিক্রয়ের সাথে যে পরিমাণ পণ্য অবশিষ্ট আছে সেই পরিমাণ পণ্য আমরা সমাপনী মজুত পণ্য হিসেবে লিপিবদ্ধ করব। এই নিট বিক্রয় এবং সমাপনী মজুত পণ্য এই দুটি যোগফল আমাদেরকে মোট ক্রেডিট পাশের অংশে লিপিবদ্ধ করতে হবে। একইভাবে আমাদের এই ক্রেডিট পাশের মোট টাকার পরিমাণের যোগফল থেকে ডেবিট পাশের যত ধরনের খরচ আছে সকল খরচের যোগফলকে বিয়োগ করলে আমরা যেই অবশিষ্ট অংশটা পাবো সেই অবশিষ্ট অংশটাই কিন্তু আমাদের মোট লাভ। কিন্তু এমন হয় যদি ডেবিট পাশের মোট খরচের পরিমাণ যদি ক্রেডিট পাশের মোট বিক্রয় এবং সমাপনী মজুত পণ্য থেকে বেশি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই ক্রয় বিক্রয় হিসাবে মোট লাভের পরিবর্তে মোট ক্ষতি হবে এবং মোট ক্ষতির পরিমাণটি আমাদেরকে ক্রেডিট পাশে লিপিবদ্ধ করতে হবে। এইভাবে আমরা ক্রয় বিক্রয় হিসাব নির্ণয় করব। এরপরে হিসাবের ধাপ হচ্ছে লাভ ক্ষতি হিসাব। লাভ ক্ষতি হিসাবে প্রথমে ক্রেডিট পাশে যদি আমরা দেখি তাহলে এখানে আসে মোট লাভ এবং ব্যাংক সুদ আয় বা অন্যান্য কোনো যদি আয় থাকে তাহলে সেই আয়গুলো। আর মোট লাভটা হচ্ছে আমাদের কারবার থেকে আমরা পণ্য বিক্রয়ের মাধ্যমে যে পরিমাণে মুনাফা অর্জন করি সেই পরিমাণের অংশটি কিন্তু এইখানে লিপিবদ্ধ করে। অর্থাৎ আমাদের ক্রয় বিক্রয় হিসাবের এই যে মোট লাভটা আছে সেই মোট লাভটাই কিন্তু আমাদের লাভ ক্ষতি হিসাবের ক্রেডিট পাশে চলে আসে। আর ডেবিট পাশে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যত ধরনের খরচ আছে, যেমন এইখানে দেখুন বেতন খরচ, বিজ্ঞাপন খরচ, ভাড়া, আর এই ধরনের যে খরচগুলো আছে এই খরচগুলোর সাথে যদি কোনো পরিমাণ বকেয়া খরচ থাকে তাহলে সেই বকেয়া খরচটা কিন্তু এই লাভ ক্ষতি হিসাবের সাথে ওই খরচের সাথে যোগ হয়ে যাবে। যেমন আমাদের এই অ্যাকাউন্টসে বকেয়া ভাড়া আছে, পরিমাণটি আমাদের মোট ভাড়ার সাথে যোগ হবে। এরপরে দেখুন আমাদের এইখানে যে খরচের তালিকাগুলো আছে, বীমা প্রিমিয়াম, মনিহারি, ডাক ও টেলিযোগাযোগ খরচ, ব্যাংক চার্জ, মেরামত ও রক্ষণাবেক্ষণ, আপ্যায়ন খরচ, বিদ্যুৎ খরচ, অবচয়, উত্তোলন। এছাড়াও যদি আরো অন্য কোনো খরচ থাকে সেই খরচগুলো এই লাভ ক্ষতি হিসাবে ডেবিট পাশে আসবে এবং ক্রয় বিক্রয় হিসাবের মতো একই নিয়মে ক্রেডিট পাশের মোট পরিমাণ থেকে ডেবিট পাশের মোট খরচের পরিমাণ বিয়োগ করার পরে অবশিষ্ট যে অংশ থাকে সেই অংশটাই কিন্তু আমাদের নিট মুনাফা।
আর যদি আমাদের ডেবিট পাশে খরচের পরিমাণ বেশি থাকে তাহলে আমাদের কিন্তু ওই বছর আমাদের হবে নিট ক্ষতি। আর এই নিট মুনাফা বা নিট ক্ষতির যেই অংশটাই হোক না কেন, সেই অংশটা কিন্তু আমাদের চলে আসবে পরবর্তী ধাপে ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিট বা উদ্ধৃত পত্র আমাদের মূলধনের সাথে যদি নিট মুনাফা হয় তাহলে যোগ হবে, আর যদি নিট ক্ষতি হয় তাহলে মোট মূলধন থেকে বিয়োগ হয়ে যাবে। আর উদ্ধৃত পত্রে আমাদের দুইটি অংশ থাকে, বাম পাশে থাকে মূলধন ও দায়ের পরিমাণ এবং ডান পাশে থাকে সম্পদ ও স্থিতির পরিমাণ। সম্পদ ও স্থিতির পরিমাণে যত ধরনের সম্পদ আছে সকল ধরনের সম্পদ এখানে লিপিবদ্ধ করা হয়। যেমন আমাদের এই অ্যাকাউন্টসের নগদান হিসাব, ব্যাংক জমা, দেনাদার, সমাপনী মজুত পণ্য। এই সমাপনী মজুত পণ্যে কিন্তু ক্রয় বিক্রয় হিসেবে যে সমাপনী মজুত পণ্য আছে সেই একই অ্যামাউন্টটা এখানে চলে আসে। এরপরে আসবাবপত্র থেকে যদি কোনো অপচয় ধার্য করা হয় তাহলে সেই অংশটি কিন্তু এই আসবাবপত্র থেকে বিয়োগ হবে, বিয়োগ হয়ে যে নেট ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সটাই আমাদের সম্পদ ও স্থিতির ব্যালেন্সে বসবে। এছাড়াও এই অ্যাকাউন্টসে আমাদের দেখতে পাচ্ছি আমাদের মোটর গাড়ি আছে, দালান কোঠা আছে, আরো যদি অন্যান্য সম্পদ থাকে তাহলে সেই সম্পদের পরিমাণটা এখানে সম্পদ পাশে বসবে। আর মূলধন ও দায় পাশে যত ধরনের বকেয়া খরচ আছে, যেমন আমাদের এই অ্যাকাউন্টসে ভাড়া বকেয়া ছিল, ভাড়া বকেয়ার পরিমাণ আমরা এখানে লিপিবদ্ধ করেছি। এছাড়াও যদি পাওনাদার থাকে, ব্যাংক ঋণ থাকে বা অন্য কোনো ধরনের ঋণ থাকে তাহলে সেই ঋণের পরিমাণ বা সেই ঋণ অ্যাকাউন্টসের ব্যালেন্সটাও আমাদের মূলধন ও দায় পাশে দেখাতে হবে। আর মূলধন থেকে আমাদের এর আগেই বললাম নিট মুনাফা যোগ হবে, আর যদি নিট ক্ষতি হয় তাহলে বিয়োগ যাবে। আর যেই পরিমাণ অংশ উত্তোলন হবে সেই পরিমাণ অংশ এই মূলধন থেকে বিয়োগ হবে, বিয়োগ হওয়ার পরে নিট ব্যালেন্সটা আমাদের অন্যান্য দায়ের সাথে যোগ হবে। যোগ হওয়ার পরে আমাদের মূলধন ও দায়ের পরিমাণ এবং সম্পদ ও স্থিতির পরিমাণ সবসময় সমান সমান হবে। যদি কখনো এমন হয় যে মূলধন ও দায়ের পরিমাণ এবং সম্পদ ও স্থিতির পরিমাণে মোট যোগফল সমান সমান হয় নাই, তাহলে বুঝতে হবে যে আমাদের আর্থিক বিবরণীতে কোথাও না কোথাও কোনো ভুল আছে। আর যদি দুই পাশে যদি মিলে যায় তাহলে বুঝতে হবে যে আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত সঠিক আছে। যে সকল প্রতিষ্ঠানের সীমিত হিসাব আছে এই তিনটা ধাপ অনুসরণ করে তারা তাদের প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী খুব সহজেই প্রস্তুত করতে পারবে। আর্থিক বিবরণী বা হিসাব বিজ্ঞান সম্পর্কে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনি আমাদেরকে কমেন্টে জানান। আর্থিক বিবরণী সম্পর্কে যে আলোচনা করলাম এর ভিতরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করব যে আপনাদের প্রশ্নের উত্তর দিতে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।